আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। দুর্ঘটনার কবলে পড়ার প্রায় 15 ঘণ্টা পর ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধারকারীরা যেসব ছবি ও ভিডিও পাঠিয়েছে তাতে দেখে বোঝা যায় হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। বিধ্বস্ত হেলিকপ্টারটি পুড়ে গেছে। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গতকাল একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর হেলিকপ্টারটিতে করে ফেরার পথে পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে বিকেলের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম ছিলেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে যৌথভাবে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তারা। প্রতিবেদনে বলা হয়, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় হেলিকপ্টারটি জরুরি ভিত্তিতে হার্ড ল্যান্ডিং করে। জোলফা ও ভারজাকান এলাকার মাঝামাঝি স্থানে থাকা একটি তামার খনির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এলাকাটি পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজ থেকে 50 থেকে 60 মাইল দূরত্বে অবস্থিত। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি তাবরিজ অভিমুখেই যাবার পথে দুর্গম পার্বত্য বনাঞ্চলে দুর্ঘটনার কবলে পড়ে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। এক পর্যায়ে তুরস্কের সাহায্য নেয় ইরান। তুরস্ক থেকে 9 ভিশন হেলিকপ্টার ও আকেঞ্চি ড্রোন দিয়ে উদ্ধার অভিযান চালানোর এক পর্যায়ে হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টারে জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহেরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহেরদাদ বাজারপাস ছিলেন। সেগুলো অক্ষত অবস্থায় নিরাপদে ফিরে আসলেও দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও তার সফর সঙ্গীদের মৃত্যুর খবরে ইরানের শোকের ছায়া নেমে আসে। রাত থেকে হাজার হাজার ইরানি নাগরিকদের মসজিদে প্রেসিডেন্ট ও সফর সঙ্গীদের জন্য দোয়া করতে দেখা যায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সমগ্র জাতি আল্লাহর কাছে প্রার্থনা করছে তিনি যেন প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফর সঙ্গীদেরকে নিরাপদে জাতির কাছে ফিরিয়ে দেন। এছাড়া তিনি আরও জানান যে কোনো পরিস্থিতিতেই ইরানের রাষ্ট্রীয় কার্যক্রম চলবে, তাতে কোনো ব্যাঘাত ঘটবে না, আন্তর্জাতিক নীতিতে প্রভাব ফেলবে না বলে জানান খামেনি। বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক কর্মকর্তার নাম গোপন রাখার শর্তে বলেছেন, তারা আশঙ্কা করছেন প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। যদি রাইসি নিহত হন তাহলে দেশটির দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। ইরানের সংবিধানে বলা আছে, প্রেসিডেন্টের মৃত্যু হলে সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদন সাপেক্ষে দায়িত্বভার গ্রহণ করবেন ভাইস প্রেসিডেন্ট। তিনি 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করবেন, যেটির মাধ্যমে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। 63 বছর বয়সী রাইসি 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে কাতার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহজুব জাবারি বলেছেন, ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী রাইসিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হয়। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতর এই ব্যাপারে বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনার ওপর খুব কাছ থেকে নজর রাখা হচ্ছে। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে আরও 2 সেনা নিহত ও 4 সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নিহত সেনাদের মধ্যে একজনের নাম স্টাফ সার্জেন্ট নাকমান মেইর হাইম ভাকন, অপরজনের নাম স্টাফ সার্জেন্ট নোয়াম বিত্তান। তারা দুজনেই গিবাদি ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য ছিলেন। এই 2 জন এবং আরও 2 সেনা ও একজন কর্মকর্তা রাফাতে গত শনিবার নিহত হন। তারা হামাসের একটি সুড়ঙ্গের ভেতর ঢোকে, তবে ওই সুড়ঙ্গের ভেতর বিস্ফোরক পুঁতে রেখেছিল হামাসের যোদ্ধারা। সেনারা সুড়ঙ্গের ভেতর প্রবেশ করা মাত্রই সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। এই 2 জন নিহত হওয়ার মাধ্যমে গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 282 ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
এছাড়াও গতকাল রোববার হামাস ও ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো রাফার সীমান্ত ক্রসিং ও জাবালিয়া সহ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের অবস্থানে হামলা চালিয়েছে। এতে বেশ কিছু দখলদার সেনা হতাহত ও তাদের সমরাস্ত্র ও যানবাহনের ক্ষতি সাধিত হয় বলে হামাসের সামরিক শাখা আল কাসাম ও ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুজ যোদ্ধাদের পক্ষ থেকে বলা হয়েছে। মর্টার শেল ও রকেট সহ বিভিন্ন সমরাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেন উপকূলে গ্রিসের একটি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে জাহাজটির সামান্য ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড একথা জানিয়েছে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকম বলেছে, 18 মে রাত 1টার দিকে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরে গ্রিক মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জাহাজটি পানামা পতাকাবাহী ছিল। সেন্টকমের বার্তায় বলা হয়, জাহাজটি সম্প্রতি রাশিয়ায় নোঙর করে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরে জাহাজটি ফের যাত্রা শুরু করে। এর আগে মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমরে এই হামলার কথা জানিয়ে বলেছিল, ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মোখা নগরী উপকূলে জাহাজটিতে এই হামলার ঘটনা ঘটে। স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা নিয়ে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে মতবিরোধ তীব্র হয়ে উঠেছে। ইসরায়েল যদি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একমত হয়, তবে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ সৃষ্টি হবে বলে বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন সফররত মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তবে নেতানিয়াহু বলেছেন, তিনি কোনো অবস্থাতেই ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেবেন না। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। সুলিভান গতকাল রোববার ইসরায়েল সফরে যান। এর আগে তিনি মধ্যপ্রাচ্য নিয়ে বাইডেন প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে সৌদি আরবের দাম্মামে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে আলোচনা করেন। কিন্তু বাইডেন প্রশাসনের দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব ইসরায়েলের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। নেতানিয়াহু বারবার বলে আসছেন যে তিনি কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেবেন না। এ কারণে যদি সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি নাও হয়, তাতে ক্ষতি নেই। তবে রিয়াদ ও ওয়াশিংটন বলেছে, দ্বিরাষ্ট্র সমাধানের পথে তাৎপর্যপূর্ণ অগ্রগতি না হলে দ্বিপক্ষীয় চুক্তি হবে না। সুলিভান গতকাল নেতানিয়াহুর সাথে বৈঠকে তাকে সৌদি আরবের সাথে বৈঠকের অগ্রগতি সম্পর্কে অবগত করেন। তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজাগ, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাচি হ্যানেকবি এবং কৌশলগত মন্ত্রী রন ডারমারের সাথেও আলোচনা করেন। তিনি তাদের সাথে গাজায় আটক জিম্মির মুক্তি, হামাসকে পুরোপুরি পরাজিত করার মতো বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মতানৈক্য প্রবল হয়ে উঠেছে। এই মতবিরোধ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের জন্য বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির অনেক রাজনৈতিক বিশ্লেষক। ইসরায়েলে হামাসের গত 7 অক্টোবরের হামলার পরদিনই বেনিয়ামিন নেতানিয়াহু, বেনি গাঞ্জ ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তকে নিয়ে এই যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠিত হয়। কিন্তু যুদ্ধোত্তর গাজা শাসনভার কে নেবে বা গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে এই মন্ত্রিসভায় ভাঙনের সুর দেখা দিয়েছে। গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা না থাকলে পদত্যাগের হুমকি দিয়েছেন বেনি গাঞ্জ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা না থাকলে পদত্যাগের হুমকি দিয়েছেন বেনি গাঞ্জ। তিনি গাজার জন্য 8 জুনের মধ্যে 6টি কৌশলগত লক্ষ্য অর্জনের পরিকল্পনার দাবি করেছেন। গাঞ্জ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, যদি জাতীয় স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়, তাহলে আপনি আমাদেরকে এই লড়াইয়ে অংশীদার হিসেবে পাবেন। তবে উগ্রপন্থা বেছে নিয়ে পুরো জাতিকে সর্বনাশের দিকে নিয়ে গেলে আমরা সরকার ছাড়তে বাধ্য হব। টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে গাঞ্জ বলেন, ইসরায়েলের মানুষ আপনাকে দেখছে। তবে নেতানিয়াহু গাঞ্জের এই মন্তব্যকে অর্থ মন্তব্য উল্লেখ করে বলেছেন, এর অর্থ ইসরায়েলের পরাজয়। গালান্তের দাবি, কয়েক মাস ধরে এই ইস্যুটি বারবার উত্থাপন করলেও তাতে সাড়া পাননি তিনি। গালান্তের মতে, গাজায় সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখলে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এদিকে নেতানিয়াহুর শাসক জোটের কট্টর ডানপন্থী সদস্যরা বিশ্বাস করেন, হামাসকে পরাজিত করতে অব্যাহত নিয়ন্ত্রণ বজায় রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতায় ভুগছেন সৌদি আরবের বাদশাহ সালমান। তিনি জ্বর ও অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন বলে গতকাল রোববার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। 1 মাসের কম ব্যবধানে দ্বিতীয়বারের মতো মেডিকেল পরীক্ষা করাবেন তিনি। সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয়েছে যে বাদশাহ সালমান জ্বর ও অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন।
এজন্য জেদ্দার আল সালাম প্যালেসের একটি ক্লিনিকে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। এ সময় তার মেডিকেল টিম কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত বাদশার স্বাস্থ্য নিয়ে তেমন খবর প্রকাশ করা হয় না, তবে রয়্যাল কোর্ট গত মাসে বলেছিল বাদশার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন। এর একদিন পরেই হাসপাতাল ছাড়েন তিনি। এর আগে 2022 সালের মে মাসে বাদশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময়ে তার কোলোনোস্কোপি করা হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষার জন্য 1 সপ্তাহের বেশি সময় হাসপাতালে ছিলেন তিনি। এর আগে 2022 সালের মার্চেও সালমানকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ওই সময় কিছু সফল পরীক্ষা করা হয় এবং হৃদযন্ত্রের পেস মেকারের ব্যাটারি পরিবর্তন করা হয়। 2020 সালে পিত্তথলি অপারেশনের জন্য তার অস্ত্রোপচার করা হয়। বাদশা সালমান 2015 সাল থেকে সিংহাসনে রয়েছেন। তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে 2017 সালে ক্রাউন প্রিন্স বা যুবরাজ হিসেবে মনোনীত করা হয়। বর্তমানে তিনি দেশটির ডিফ্যাক্টো শাসক হিসেবে কাজ করছেন। সালমান বাদশাহ হিসেবে দায়িত্ব নেবার আগে কয়েক দশক ধরে রিয়াদের গভর্নর পদে ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।